সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার তুঙ্গে পাকিস্তান ভারত সম্পর্ক, আবারও চিরবৈরী দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ, পাকিস্তানের পার্লামেন্টে বাড়ছে সেনা প্রধানের ক্ষমতা, উচ্চকক্ষে ভোটাভুটির পর স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট। বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের আন্তর্জাতিক গণমাধ্যমটির বিরুদ্ধে $1 বিলিয়ন মানহানি মামলার প্রক্রিয়া শুরু। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার পারদ চড়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে। নিজ নিজ দেশে হামলার জন্য পরস্পরকে দায়ী করছে দিল্লি ও ইসলামাবাদ। পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনার যেভাবে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুই দেশ, তাতে আবারও এমন পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, এখনই যুদ্ধের শঙ্কা না থাকলেও সন্ত্রাসী হামলা না থামলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। রাজধানী নয়াদিল্লির জনবহুল লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারতে চলছে তোলপাড়। এই ঘটনাকে দেশবিরোধী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে ভারত সরকার। নিজ দেশের নাগরিকরা দিল্লির বিস্ফোরণে জড়িত হলেও পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে বিজেপি নেতারা। এর একদিন পরই সিরিজ বোমা হামলার শিকার হয় পাকিস্তান। ইসলামাবাদের জেলা আদালত চত্বর সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসব ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান, অথচ ইসলামাবাদ দায়ী করছে আফগানিস্তান ও ভারতকে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বৈরিতা বেশ পুরনো। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন প্রক্সি গ্রুপকে ব্যবহার করে অস্থিরতা তৈরির অভিযোগ করে আসছে দেশ দুটি। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যে কোনো নাশকতা হলেই অপরপক্ষকে দায়ী করছে দিল্লি ও ইসলামাবাদ। সবশেষ গত মে মাসে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সরাসরি সংঘাতে জড়িয়েছিল তারা। আবারও ভারত ও পাকিস্তানের সন্ত্রাসী হামলার পর প্রশ্ন উঠছে, তবে কি নতুন সংঘাতে জড়াচ্ছে দেশ দুটি? বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় উত্তেজনা বেড়েছে, তবে এখনই সরাসরি সংঘাতে জড়াবে না তারা। তবে যদি সন্ত্রাসী হামলা চলতেই থাকে, তবে উত্তেজনা বাড়তে বাড়তে তা ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। প্রায়ই আমরা দেখি যে যখনই কোনো আক্রমণ হয় তখনই এক দেশ অন্য দেশকে অভিযুক্ত করে। এসব অভিযোগের খুব কমই প্রমাণ উপস্থাপনা করা হয়। আমার মনে হয় বিপজ্জনক বিষয় হলো, যদি এ ধরনের হামলা চলতে থাকে তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে চরমে পৌঁছাবে। বলা হচ্ছে, এবার সংঘাত হলে ভারত পাকিস্তান ছাড়াও জড়িয়ে যেতে পারে আরেক দেশ, আফগানিস্তান। দিল্লির উস্কানিতে সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে তালেবান, এমন অভিযোগ তুলে এরই মধ্যে কাবুলে হামলা চালিয়েছে ইসলামাবাদ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বললেও পাকিস্তানের ইসলামাবাদে জেলা আদালত চত্বরের বোমা হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই নিয়ে দিল্লি জুড়ে চলছে সমালোচনার ঝড়। একই পথে হাঁটতে দেখা যায় চীনকে। উভয় ঘটনায় শোক জানালেও পাকিস্তানের ঘটনাটিকে সন্ত্রাসবাদ বলছে তারা। দুটো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ। একই দিনে সন্ত্রাসী হামলা ভারত ও পাকিস্তানের রাজধানীতে। দুই ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে শোকবার্তা জানিয়েছে উভয় দেশের মার্কিন দূতাবাস। তবে পার্থক্য দেখা গেছে বর্ণনায়। ইসলামাবাদের হামলাকে সন্ত্রাসবাদ বললেও দিল্লির হামলাকে আখ্যা দেয়া হয়েছে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে। তাছাড়া ভারতের ঘটনায় পোস্টটি দিতেও হয়েছে কিছুটা দেরি। দূতাবাসের এমন কাণ্ডে ভারত জুড়ে বইছে সমালোচনার ঝড়। একে যুক্তরাষ্ট্রের স্পষ্ট দ্বিচারিতা হিসেবে দেখছেন ভারতীয়রা। অনেকেই ওয়াশিংটনের বিরুদ্ধে তুলেছে দিল্লির সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, আবার কেউ কেউ প্রকাশ করেছে গভীর হতাশা। যুক্তরাষ্ট্রের মতো প্রায় একই পথে হেঁটেছে দিল্লির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনও। ভারত ও পাকিস্তান দু দেশের ঘটনাতেই শোক প্রকাশ করলেও ইসলামাবাদের ঘটনাকে তুলে ধরেছে সন্ত্রাসবাদ হিসেবে। বুধবার সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।
আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। চীন সব ধরনের সন্ত্রাসবাদের কড়া বিরোধিতা করে এবং আগের মতোই পাকিস্তানের পাশে থেকে সন্ত্রাস দমন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে। ভারত ও পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ঘটনা দুটির পূর্ণ তদন্ত ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দিল্লিতে হামলার ঘটনায় ভারতের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য, ইরান, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো। আর ইসলামাবাদে হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, কাতার, তুরস্ক সহ কয়েকটি প্রভাবশালী দেশ। রেজবানা সাইমা, যমুনা নিউজ। সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ করল পাকিস্তানের পার্লামেন্ট। বুধবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 2 ধাপে 234 ভোটে পাশ হয় 27তম সংশোধনী। বিপক্ষে ভোট পড়ে মাত্র 4টি। সিনেটে আরেক দফা ভোটাভুটির পর তাতে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট। বিলটি পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গেল কয়দিন ধরেই সংবিধানের সংশোধনী ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা চলছে পাকিস্তানে। তুমুল সমালোচনার জন্ম দিয়েছে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর বিষয়টি। এসব উপেক্ষা করেই পার্লামেন্টে পাশ হলো বিতর্কিত 27তম সংশোধনী বিলটি। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। 2 ধাপে বিলের পক্ষে ভোট পড়ে 234টি। বিপক্ষে অবস্থান নেন 4 আইন প্রণেতা। এ সময় বিরোধিতা করে ওয়াকআউট করে ইমরান খানের দল পিটিআই এর বেশ কয়েকজন এমপি। এটি শুধুমাত্র ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা নয়, আমরা বিমান ও নৌবাহিনী প্রধানকেও স্বীকৃতি দিয়েছি। এতে সমস্যা কোথায় মাননীয় স্পিকার? জাতি তাদের বীরদের সম্মান করে। এর আগে সোমবার বিরোধীদের বয়কটের পরও উচ্চকক্ষ সিনেটে পাশ হয় বিলটি। এখন বিলটি আবার সিনেটে পাঠানো হবে। সেখানে আরেক দফা পরিমার্জনের পর আবারও ভোটাভুটির মাধ্যমে পাশ হবে সংশোধনীটি। এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইন আকারে প্রণয়ন করা হবে। বিলটি বাস্তবায়িত হলে নতুন পদ প্রতিরক্ষা প্রধান হিসাবে নিযুক্ত হবেন সেনাপ্রধান, যার অধীনস্থ থাকবে বিমান ও নৌবাহিনী। পাবেন আজীবন সুরক্ষা, থাকবে ফৌজদারি মামলার দায় মুক্তি। মূলত এই অপরিসীম ক্ষমতা ঘিরেই তৈরি হয়েছে সমালোচনা। বিশ্লেষকদের শঙ্কা, এতে করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ আরও বাড়তে পারে। রয়েছে গণতন্ত্র থেকে সেনা শাসনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকিও। অনিক রহমান, যমুনা নিউজ। অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচলাবস্থা থেকে মুক্তি পেল যুক্তরাষ্ট্র। শাটডাউন ঠেকাতে সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছে এ সংক্রান্ত বিল। বুধবার 222 থেকে 209 ভোটে পাশ হয় বিলটি। ডেমোক্র্যাট দলীয় 6 আইন প্রণেতা অবস্থান নেন বিলটির পক্ষে। পরে এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করে অবসান ঘটান 43 দিনের এই শাটডাউনের। এর আগে সোমবার সরকারি তহবিলের অর্থের যোগান দিতে সিনেটে পাশ হয় বিলটি। ফলে যুক্তরাষ্ট্র জুড়ে সরকারি সেবাগুলো পুনরায় সম্পূর্ণরূপে চালু হচ্ছে। দীর্ঘ শাটডাউনের ফলে দেশটির লাখ লাখ সরকারি কর্মীর বেতন আটকে ছিল। মারাত্মকভাবে ব্যাহত হয়েছে সরকারি সেবা, বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অকুণ্ঠ সমর্থন দেখাতে গিয়ে ইসরায়েলের বিচার ব্যবস্থা নিয়ে নাক গলিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলা ন্যায়সঙ্গত নয় বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুকে দুর্নীতির মামলা থেকে দায়মুক্তি দিতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন ট্রাম্প। Mr. President, why don't you give him a pardon? গত মাসে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেসেটে দেওয়া ওই বক্তব্যে হাস্যোচ্ছলে নেতানিয়াহুকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট আইজাক হারজগকে উদ্দেশ্য করে। ট্রাম্প যে এই বিষয়টি সত্যিই বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছেন, এবার মিলল তার প্রমাণ। নেতানিয়াহুকে দায়মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন তিনি। সেখানে দাবি করেন, হামাসকে পরাজিত ও জিম্মি মুক্তির লক্ষ্য পূরণের পর এবার নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনি মামলা চিরতরে বন্ধ করা উচিত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রহসনমূলক বলেও দাবি করেন।
বুধবার চিঠিটির ছবি প্রকাশ করেছে হার্জগের কার্যালয়, জানিয়েছে ক্ষমার জন্য আনুষ্ঠানিক আবেদন করতে হবে নেতানিয়াহুকে। ইসরায়েলে প্রেসিডেন্টের পদ আলংকরিক হলেও অভিযুক্ত কোনো অপরাধীকে দায়মুক্তির এখতিয়ার রয়েছে তার। ট্রাম্পের চিঠি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের অনেক রাজনীতিবিদ। কট্টর ডানপন্থী নেতা বেন গাভির বিদ্রূপ করে বলেন, ট্রাম্পের কথাই মেনে চলা উচিত, কারণ এমনিতেই প্রহসনে পরিণত হয়েছে মামলা। ক্ষুব্ধ বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেন, ইসরায়েলের আইন অনুযায়ী ক্ষমা চাওয়ার পূর্ব শর্ত হল নিজের দোষ স্বীকার করা। ইসরায়েল যে একটি সার্বভৌম দেশ, যুক্তরাষ্ট্রকে তা মনে করিয়ে দিতে চান তিনি। অকুণ্ঠ সমর্থনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্স বার্তা দিয়েছেন নেতানিয়াহু। 2019 সাল থেকেই মামলা মোকদ্দমা সামলাতে হচ্ছে তাকে। ব্যবসায়ীর কাছ থেকে $2,11,000 ঘুষ গ্রহণ সহ বেশ কয়েকটি অভিযোগে চলছে বিচার কাজ, যা শেষ হয়নি এখনও। 2020 সালে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মামলার শুনানিতে অংশ নেন তিনি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। শুধুমাত্র ক্যারিবিয়ান দেশগুলোতে হামলা করার উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে কথা বলেন প্রেসিডেন্ট। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ওই হামলার মতোই ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প ফাঁদছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত 6 জনের। নিয়ে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো 75 জনে। যখন তখন হামলা চালানোর ছুতা খুঁজতেই তারা এত সব মিথ্যা নাটক সাজাচ্ছে। যেহেতু তারা আমাদের কাছে বড় কোনো পারমাণবিক কিংবা ধ্বংসাত্মক অস্ত্র থাকার কোনো রকম প্রমাণ পায়নি, তাই অদ্ভুত সব গালগল্প ছড়াচ্ছে। সেসব এতটাই ভুয়া যে স্বয়ং যুক্তরাষ্ট্রের মানুষেরাই এগুলো বিশ্বাস করছে না। চলমান দ্বন্দ্বের জেরে এবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিথ্যা ও পক্ষপাতদুষ্ট খবর প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন মানহানি মামলার প্রক্রিয়া শুরু করেছেন ট্রাম্প। বিবিসি ক্ষমা চাইলেও মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ সম্পাদনা ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির মধ্যে বিবাদ পৌঁছেছে চরমে, যার জেরে বিবিসির বিরুদ্ধে $1 বিলিয়ন মানহানির মামলা দায়ের প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ অবস্থায় চলমান দ্বন্দ্বের জেরে বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান উল্লেখ করে ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে একথা জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। জানান, সম্পূর্ণ ভুল ও মিথ্যা সংবাদ ছড়াচ্ছে ব্রিটিশদের করের টাকায় পরিচালিত এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে দোষীরা ক্ষমা চাইলেও মামলা চালিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিবিসি একটি বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান যা পরিচালিত হয় ব্রিটিশ জনসাধারণের করের অর্থে। প্রেসিডেন্ট তার বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। আপনারা জানেন, প্রেসিডেন্টের আইনি পরামর্শদাতারা বিবিসির বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। এখন তাদের ক্ষমা চাওয়া না চাওয়ায় কিছু আসে যায় না। এদিকে প্রশ্ন উঠেছে ট্রাম্পের এমন পদক্ষেপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সাথে তার সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের জেরে দুপক্ষের মধ্যকার ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব পড়া নিয়েও কথা বলেছেন মুখপাত্র লেভিট। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী স্টারমারের সম্পর্ক অত্যন্ত ভালো। আপনারা সবাই সে সম্পর্কে অবগত। আপনারা এটিও জানেন যে কারো সাথে মতবিরোধ হলে তা নিয়ে যথেষ্ট স্পষ্টবাদী প্রেসিডেন্ট। এক্ষেত্রে বিবিসির নিরপেক্ষতা নিয়ে দুদেশের নেতাদের ভিন্নমত থাকতেই পারে। এদিকে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তথ্যচিত্রটি নিজেদের আর্কাইভ থেকে এখনো সরিয়ে নেয়নি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। তিরস্কার তো দূরে থাক, রীতিমতো করতালি দিয়ে ফিলিস্তিনিদের ধর্ষণে অভিযুক্ত আইডিএফ সেনাদের অভ্যর্থনা জানিয়েছে ইসরায়েলের সমর্থকরা। অভিযুক্ত 5 সেনার 2 জন সুপ্রিম কোর্টের শুনানির জন্য উপস্থিত হলে তাদের বর্বরচিত কর্মকাণ্ডের জন্য বাহবা জানায় তাদের আত্মীয় সমর্থকরা। এমনকি এসব সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ তোলা হলেও পরে তা বাতিল করে প্রশাসন। রীতিমতো করতালি দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে 2 আইডিএফ সেনাকে, যারা অভিযুক্ত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণের দায়ে।
সম্প্রতি ফাঁস হয় ইসরায়েলের সেদে তেইমান কারাগারে আইডিএফের সেনাদের দ্বারা এক ফিলিস্তিনি বন্দীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ফুটেজ, যার জেরে সোমবার জেরুজালেমের সুপ্রিম কোর্টে হাজির করা হয় অভিযুক্ত 5 আইডিএফ সেনাদের মধ্যে 2 জনকে। তবে অপরাধী বেশে তো নয়ই, বরং কালো টি শার্টে, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে আদালতে হাজির হন 2 সেনা সদস্য। ব্যাপক উচ্ছ্বাসে তাদের হাততালি দিয়ে জড়িয়ে ধরে স্বাগত জানায় সেখানে উপস্থিত ইসরায়েলিরা। আদালত প্রাঙ্গণে তাদের পক্ষে স্লোগানও দেয় কেউ কেউ। ইসরায়েলি বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এ ফাঁস হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায় অসহায় অবস্থায় মেঝেতে পড়ে থাকা এক ফিলিস্তিনিকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায় ইসরায়েলি সেনারা। শুধু ধর্ষণই নয়, ফিলিস্তিনিদের বেঁধে রেখে ব্যাপক মারধর, বিবস্ত্র করে ফেলে রাখা, কুকুর লেলিয়ে নির্যাতন সহ আইডিএফ সেনাদের অমানবিক সব ঘটনা উঠে এসেছে ফুটেজ প্রকাশের পর থেকে। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেতানিয়াহু প্রশাসনের মাঝে। অভিযোগ, ধর্ষণের মতো নারকীয় কাণ্ডে নয়, বরং তার প্রমাণ ছড়িয়ে পড়াতে নাকি ক্ষুণ্ণ হয়েছে আইডিএফের ভাবমূর্তি। বর্বরতম এই ঘটনায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ আনার সিদ্ধান্ত হলেও চূড়ান্ত অভিযোগপত্র থেকে পরে তা প্রত্যাহার করা হয়। বর্তমানে ইসরায়েলের সামরিক আদালতে চলছে অভিযুক্ত ওই 5 সেনার বিচার কাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ড্রোন, মিসাইল সহ অত্যাধুনিক সব সামরিক অস্ত্র প্রদর্শনী হয়েছে ইরানে। 2 সপ্তাহব্যাপী এই প্রদর্শনী শুরু হয়ে গেল শনিবার, চলে 15 তারিখ পর্যন্ত। ইরান ইসরায়েল যুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাজধানী তেহরানের এরোস্পেস ফোর্স মিউজিয়ামে চলছে এই প্রদর্শনী। বিভিন্ন পাল্লার মিসাইল, ড্রোনের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র, যার নিজস্ব নকশা ও প্রযুক্তিতে তৈরি করেছে ইরান। পেরুতে নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসে জেরির নির্দেশনায় ধ্বংস করা হলো 8,000-এর বেশি অবৈধ অস্ত্র। বুধবার নিজ তত্ত্বাবধানে আগুনে পুড়িয়ে এসব অস্ত্র ধ্বংস তদারকি করেন প্রেসিডেন্ট। বিভিন্ন সময়ে পরিচালিত সন্ত্রাসী অভিযানে এসব অস্ত্র জব্দ করে দেশটির নিরাপত্তা সংস্থা। মেশিনের সাহায্যে টুকরো টুকরো করে জ্বালিয়ে দেওয়া হয় রিভলভার, পিস্তল, শটগানের মতো সব অস্ত্র। গলে যাওয়া অস্ত্রগুলো থেকে উদ্ধার হওয়া ধাতব ধ্বংসাবশেষ ব্যবহৃত হবে শিশুদের খেলাধুলার সরঞ্জাম ও জিমনেশিয়ামের বিভিন্ন যন্ত্র তৈরিতে। সহিংসতা ছড়ানো অস্ত্রগুলোকে জনহিতকর কাজে ব্যবহারের লক্ষ্যে এমন উদ্যোগ পেরু সরকারের। 200 বছরের বেশি সময় ধরে মার্কিন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা 1 সেন্ট মূল্যের মুদ্রা বা পেনির উৎপাদন বন্ধ করল যুক্তরাষ্ট্র। সেই সাথে সমাপ্তি ঘটল 232 বছরের ইতিহাসের। প্রকৃত মূল্যের চেয়ে উৎপাদন খরচ 4 গুণ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। 2 শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন অর্থনীতি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ 1 সেন্ট মূল্যমানের মুদ্রা পেনি। 1793 সালে প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রের এই মুদ্রা। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সম্মানে তামা ও জিং দিয়ে তৈরি 1 সেন্টের এই মুদ্রা 232 বছর ধরে মিশেছিল মানুষের জীবনের সাথে। তবে সরকারি হিসাব মতে এখন একটি সেন্টের পেনি তৈরি করতে খরচ হয় প্রায় 4 সেন্ট। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাবে পেনি উৎপাদন বন্ধে বছরে সাশ্রয় হবে প্রায় $56 মিলিয়ন। আমেরিকানদের আর্থিক লেনদেনের দ্রুত আধুনিকীকরণের পরিপ্রেক্ষিতে ট্রেজারি বিভাগ এবং প্রেসিডেন্ট মনে করেন পেনি উৎপাদনের আর প্রয়োজন নেই। পেনি উৎপাদন বন্ধ করলে আমেরিকানরা শুধুমাত্র উৎপাদন খরচ থেকেই বছরে প্রায় $56 মিলিয়ন সাশ্রয় করবে। তবে এখনই দেশ থেকে বিলুপ্ত হচ্ছে না এই মুদ্রা। যুক্তরাষ্ট্রে প্রায় 300 বিলিয়ন পেনির এখনো প্রচলন আছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। গবেষণায় দেখা গেছে গড়ে একটি পরিবারের ঘরের মাটির ব্যাংকেই $60 থেকে $90 মূল্যমানের পেনি পড়ে থাকে, যা ব্যবহার হয় না। বর্তমানে অনলাইন পেমেন্ট আর কার্ডের যুগে নোটের ব্যবহারও কমে এসেছে। তবে পেনি উৎপাদন বন্ধে কিছুটা প্রভাব পড়বে খুচরা বাজারে। সামান্য মূল্য বাড়বে কিছু পণ্যের। এতে ভোক্তাদের অতিরিক্ত খরচ পড়বে প্রায় $6 মিলিয়ন। এর আগে একই পথে হেঁটেছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যও। এবার এই দলে নাম লেখালো যুক্তরাষ্ট্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সিরিয়ার প্রেসিডেন্ট এবং আল কায়েদার সাবেক কমান্ডার আহমেদ আল শারার গায়ে সুগন্ধি ছড়িয়ে মজা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ঠাট্টার ছলে শারার স্ত্রীর সংখ্যা কত সেটিও জিজ্ঞাসা করেন ট্রাম্প। উত্তরে সিরিয়ান প্রেসিডেন্টও মজার ছলে জানান মাত্র 1 জন।
সম্প্রতি হোয়াইট হাউস সফর করেন সিরিয়ান প্রেসিডেন্ট সারা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই সারাকে একটি পারফিউম উপহার দেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে এরই মধ্যে বেশ আলোড়ন তুলেছে এই ভিডিও। দর্শক, আজকে এখানেই শেষ করছি যমুনা আই ডেস্কের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।